হোপফুলি ইউ আর ওয়েল। তো অনেক ব্যস্ততা থাকার কারণে তোমাদের ভিডিওগুলো আমার আপলোড দেওয়া হয় না। তো তোমাদের মেবি একটা বাকি ছিল 20-21-এর গণিত অংশের সমাধান। তো এই ভিডিওতে আমি তোমাদের 2020-21-এ আসা সেকের গণিত অংশের সমাধানটা দেওয়ার ট্রাই করবো। তো হোপফুলি বরাবর মতো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেবা, খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসে বসে ভিডিওটা নোট করে নিবা। ঠিক আছে? কারণ এই যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো বলো, তুমি 23-24 বলো বা 20-21 বলো, বা আরো যে প্রশ্নগুলো গুগল ড্রাইভে আছে, এগুলো একটু অ্যানালাইসিস করে দেখবা যে তুমি 4-5টা কমন পাইবা এখান থেকে। ফুল কনফার্ম মুখস্থ ভেলুর মতো কমন পাইবা। ঠিক আছে? সো এগুলা তুমি দেখে নিবা, জাস্ট একটা আইডিয়া পাবা। ঠিক আছে? তো চলো আমরা 20-21-এর হায়ের ম্যাথ অংশের সমাধানটা দেখে নিই। তাইলে চলুন আমরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আশায় 20-21-এর হায়ার ম্যাথ অংশের সমাধানটা দেখে দিই। এই সমাধানটা সলভ করার মাধ্যমে আমাদের কিন্তু 23-24 এবং 20-21 এই টোটালের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সলভ হয়ে যাবে। সো এই সমাধানগুলো তুমি যদি দেখো প্লাস বুঝে থাকো তাইলে দেখবা, আমার কাছে মনে হয় যে তুমি 5 থেকে 6 মার্কস ফুল 100% কমন পাইতে পারো। 5 থেকে 6 মার্কস। এখন তুমি যদি তিনটা সাবজেক্টের ক্ষেত্রে বলি, তাহলে অ্যাবাউট তুমি 10 থেকে 12 মার্কস তুমি কমন পাওয়ার পসিবিলিটি রাখো। আমার কাছে মনে হয় আর কি, যে প্রিভিয়াস যদি রিপিট করে। তো যাই হোক, তো চলুন আমরা হায়ার ম্যাথ প্রথমে যে সমাধানগুলো আছে এইগুলো আমরা একটু দেখার ট্রাই করি। আর গুগল ড্রাইভে কিন্তু আমার গ্রুপে কিন্তু গুগল ড্রাইভে কিন্তু তোমাদের যতগুলা মানে প্রশ্নগুলো কালেক্ট করা গেছে সবগুলার কিন্তু গুগল ড্রাইভে দেয়া আছে। তোমরা চাইলে বাকিগুলোও দেখতে পারো, 15, 16, 17, 18। বাট এইগুলোর 100% সেট নাই, এর জন্য এইভাবে সেট করে দেওয়া হয় নাই আর কি। তো যাই হোক, তো আমাদের প্রথম প্রশ্নটা দেখি। আমাদের প্রথম প্রশ্নটা আসছে ম্যাট্রিক্স এন্ড নির্ণায়ক থেকে, অর্থাৎ হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় থেকে। সেখানে বলছে কি, এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে এবং এ বি আরেকটা ম্যাট্রিক্স দেয়া আছে। এখন বলছে বি ম্যাট্রিক্স কত। তাইলে দেখো, এ ম্যাট্রিক্সের অর্ডার কি 2/2 এবং এ বি ম্যাট্রিক্সের অর্ডার কি আমাদের 2/1। তাইলে আমরা এতটুকু বুঝি যে বি ম্যাট্রিক্সের অর্ডারটা কি হবে। তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডারটা হবে আমাদের 2/1। কি জন্য 2/1? স্বাভাবিক, দেখো এ বি ম্যাট্রিক্সের অর্ডার ধরলাম আমি 2/1, আর এ ম্যাট্রিক্সের অর্ডার দেয়া আছে আমাদের কত 2/2। তাইলে এদের যদি আমি গুণ করি তাইলে দেখো 2/2 ইন্টু 2/1, দ্যাটস এইটা বাদ চলে যাবে, তাইলে তা হবে 2/1, যেটা হবে এ বি ম্যাট্রিক্সের ক্রম। তার মানে এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে বি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটাই হোক সেটা হবে কি আমাদের 2/1। তো আমি এটা চাইলে তুমি বিপরীত ম্যাট্রিক্সের নিয়মেও করতে পারো বা এইভাবে অর্ডারের নিয়মেও করতে পারো। তাহলে আমি বুঝতে পারছি বি ম্যাট্রিক্সের যে আমাদের ইয়েটা হবে কত 2/1। তাইলে এতটুকু যদি আমরা বুঝতে থাকি, তাইলে চলুন এখন আমরা এটার বাকি সলভটা দেখি। তো আমি বি ম্যাট্রিক্স যেহেতু 2/1 হবে, তাইলে আমি বি ম্যাট্রিক্সকে আমি ধরে নিই একটা কিছু। তাইলে এটাকে ধরে নিলাম আমি x/y, বি হবে x/y। তাইলে এখন দেখো, এ দেয়া আছে তোমার কত, যে 1 1 1 - 1, আর বি হইলো তোমার x/y। তাইলে এ বি, তাইলে আমাদের কি হবে, এ বি হবে আমাদের 1 1 1 - 1, দেন x/y। তাইলে এটাকে আমরা লিখতে পারি কি, গুণ যদি করি তাইলে আমরা লিখতে পারি x+y, দেন হলো x - y। একটুকু বুঝতে পারছি হোপফুলি যে x+y x - y এইটা পাইলে এবি, এবং এবি ম্যাট্রিক্সের মান দেওয়া আছে কত 2 0। তাহলে এবি সমান লিখতে পারো তুমি কি x+y x - y 2 0। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি x+y সমান 2 আর x - y সমান কত 0। x - y সমান 0। তাইলে এই যে তুমি x+y সমান 2 আর x - y সমান 0, তাইলে তোমার এখন এই দুইটা সমীকরণ সমাধান করো, তাইলেই আমাদের কির মান চলে আসবে, x এবং y এর মান চলে আসবে। তাহলে x এবং y হবে সমান এবং তার ভ্যালু হবে 1। তাইলে আমাদের বি ম্যাট্রিক্সটা কত হলো, বি ম্যাট্রিক্সটা হলো 1 1। শেষ। এইটাই হলো আমাদের আনসার। তো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। এইটা বুঝতে কারো কোনো সমস্যা আছে হইলে আমার মনে হয় না। এখন চলো আমরা যে পরের যে সলভটা সেটা দেখি। সেটা কি বলছে, যে এইটা আসছে আমাদের সরলরেখা থেকে। এইখানে কি বলছে, বলছে যে স্কোয়ার প্লাস y স্কোয়ার - 2xy a(x, y) = 0 সমীকরণটি পোলার স্থানাঙ্ক লিখো। ওকে ফাইন। তাহলে আমাদের দেয়া আছে কি কার্তেশিয়ান স্থানাঙ্ক, যাইতে হবে পোলার স্থানাঙ্ক। তাহলে কার্তেশিয়ান স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্কের যে রিলেশনটা সেটা আমরা জানি কি, x সমান জানি কি r
কস থিটা অ্যান্ড ওয়াই সমান জানি কি আমি আর সাইন থিটা। এখন যত জায়গায় এক্স এবং ওয়াই আছে তত জায়গায় এই ভ্যালুগুলো ইনপুট দিয়ে দাও। তাহলে এইখানে যদি আমি দেই তাহলে লিখতে পারি কি আর কস থিটা স্কোয়ার প্লাস আর সাইন থিটা স্কোয়ার দেন মাইনাস এ আর কস থিটা আর সাইন থিটা ইজ ইকাল জিরো। বা এটাকে তুমি যদি চাও তাহলে লিখতে পারো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস এ, তুমি যদি রাখো এ আর এখানে তুমি এইটাকে জাস্ট একটু সাজিয়ে লিখলা সাইন থিটা কস থিটা সমান জিরো। বা দেখো এখন যদি আর যদি কমন নাও তাহলে এখানে আসে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আর এই মাইনাস এ আর আর এখানে আসে টু সাইন থিটা কস থিটা সমান আমরা জানি কি সাইন টু থিটা সমান জিরো। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত আমরা জানি ওয়ান জানি। তার মানে এইটাকে আমরা লিখতে পারি আর স্কোয়ার মাইনাস এ আর সাইন থিটা। এখন যদি তুমি আর কমন নাও তাইলে কমন নিয়ে বাদ দিয়ে দাও তাইলে এখানে আলটিমেটলি এখন তুমি যে জিনিসটা লিখতে পারো আর মাইনাস সাইন টু থিটা এখানে নট থিটা আর মাইনাস এ সাইন টু থিটা সমান জিরো। বা ফাইনাল যে আনসারটা তুমি দিতে পারো সেটা হইল আর ইজ ইকুয়াল এ সাইন টু থিটা। এইটাই হইল আমাদের মূলত যে প্রদত্ত যে সমীকরণটা দেয়া আছে তার কার্তেশিয়ান সমীকরণ, সরি তার পোলার সমীকরণ। তো দুইটা আমরা বুঝতে পারছি, একটু ডিটেলসে আমি বলছি। কারণ ডিটেলসগুলো আমরা জানলে পরীক্ষা কিন্তু আটকাবা না, শর্টকাট বা যাই বলো না কেন এগুলো তুমি ভুলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। বাট ডিটেলস জানলে বা শর্টকাটের অনেক সীমাবদ্ধতা থাকে আর কি। তো ডিটেলস জানলে তুমি পরীক্ষার হলে আটকাবা না। তো দুই শেষ তিন, তিনটা আসছে আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে, সেটা হলো বিন্যাস এবং সমাবেশ, অর্থাৎ ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায় থেকে। তাইলে দেখো এইখানে কি বলছে, রিয়াকশন শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়। এখন আগে যদি বিন্যাস এবং সমাবেশে কোনো কিছু টপিকস পড়িয়ে থাকি সেখানে আমি নিশ্চিত বলছিলাম তোমাদের যে শব্দ সাজানো বা সংখ্যা সাজানো, অঙ্ক দিয়ে সংখ্যা সাজানো এইগুলো হইলো বিন্যাসের টপিকস। আর দল গঠন, কমিটি গঠন এইগুলো হইলো সমাবেশের টপিকস। তো যেহেতু এখানে শব্দ সাজানোর কথা বলছে তার মানে আসবে বিন্যাস। ওকে, এখন দেখো রিয়াকশনের মধ্যে কোনো ডাবল কোনো কিছুই নেই। রিয়াকশনের মধ্যে আটটা কি আছে তোমার আলফাবেট আছে, কোনোটা রিপিট হয় নাই। তাইলে কোনোটা যদি রিপিট না হয় তাইলে এই যে রিয়াকশন শব্দগুলো নিয়ে একত্রে কতগুলো শব্দ সাজানো যাবে, যেহেতু আটটা আছে একত্রে সাজানো যাবে তোমার হইল, একত্রে সাজানো যাবে 8 ফ্যাক্টোরিয়াল ভাবে। বা 8 ফ্যাক্টোরিয়ালের মান এটা তুমি ক্যালকুলেটর দিয়েই করতে পারবা। তুমি ক্যালকুলেটার কিভাবে চাপবা দেখো আমি বলে দিই। তাহলে প্রথমেই তুমি এইটে চাপ দিবা, এইটে চাপ দিলা, দেন এইটে চাপ দেওয়ার পর তুমি কিসে চাপ দিবা, শিফটে চাপ দিবা, শিফট দিলা। দেন তুমি কিসে চাপ দিবা, দেখবা তুমি যে মুডের নিচে বা লগের সাইডে লগের উপরে একটা আছে এক্স ইনভার্স, এইখানে চাপ দিবা, এক্স ইনভার্স বাটনে চাপ দিবা। চাপ দিলেই তোমার কিন্তু 8 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেটরের মধ্যে ডিসপ্লের মধ্যে শো করবে। দেন তুমি কি দিবা, ইকুয়ালে দিবা, দেন ইকুয়ালে দিবা। ইকুয়ালে দিলেই তোমার আনসার আসবে কত, 40320। তাইলে এইখানে তুমি একত্রে যদি তুমি সাজাও তাইলে এতবার সাজাইতে পারবা, কারণ প্রশ্নের মধ্যে কিন্তু একত্রে বলে নাই, বলছে কি প্রথমে আর এবং শেষে যেন এন না থাকে। তার মানে তুমি প্রথমে আর এবং শেষে এন, এই যেমন এইটা আছে একটা যে যে এটা দেয়া আছে আর কি, যেমন রিয়াকশনের মধ্যে প্রথমে আর এবং শেষে এন আছে, এইরকম যতগুলো আছে সেগুলো বাদ দিয়ে তুমি সাজাবা। বাদ দিয়ে কতবার সাজানো যায় এইটাই তুমি বের করবা। তাহলে প্রথমে এন আর এবং শেষে এন এই দুইটাকে তুমি ফিক্সড রেখে দাও, তার মানে এই দুইটা সাজানোর মধ্যে কনস্ট্যান্ট মানে আমাদের সাজানোর টপিকসে আসবে না। তার মানে এই দুইটাকে বাদ দিলে আমাদের কয়টা থাকে, 6টা আলফাবেট থাকে। তাইলে এই 6টাকে কতভাবে সাজানো যাবে, 6 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাইলে এইটার রেজাল্ট কত আসবে তোমার 6, এটার রেজাল্ট আসবে 720। তার মানে প্রথমে আর এবং শেষে এন রেখে তুমি 720 ভাবে সাজাইতে পারো। কারণ প্রশ্নে বলছে কি আমাদের প্রথমে আর এবং শেষে এন থাকবে না এরূপ সংখ্যা কত, তাহলে তুমি একত্রে সাজাইতে পারো 40,320 ভাবে। আর প্রথমে আর এবং শেষে এন রেখে তুমি সাজাইতে পারো কত, 720 ভাবে। তাইলে এই দুইটা মাইনাস করে ফেলো, তাইলেই কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। তাইলে এই দুইটাকে আমরা বাদ দিলে আমরা পাইব যে এত। এখন চলো আমরা 4 নং প্রশ্নের সলভটা দেখি। এটা তুমি ক্যালকুলেটর করলে কিন্তু চলে আসবে যে cos 15। এখন একটা কথা আছে,
তুমি ক্যালকুলেটর করার পরে এইখানে ভগ্নাংশ আসতে পারে, ক্যালকুলেটর করার পর ভগ্নাংশ আসতে পারে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ভগ্নাংশ দেওয়াটা আমার কাছে মনে হয় না যে যুক্তিসঙ্গত, কারণ এইখানে তোমাকে যে জিনিসটা জানতে চাইছে তুমি ফর্মুলা পারো কিনা এই জিনিসটা জানতে চাইছে। নাইলে কিন্তু তারা এই ম্যাথটা দিত না, এটা বাচ্চা লেভেলের ম্যাথ। cos 15 বসাইলে তোমার কত আসবে এটা তারাও জানে, ক্যালকুলেটর তুমি করতে পারবে, এটা ক্লাস 9 10 পোলাপাইনে পারবো। বাট 9 10 পোলাপাইনে ওই ফর্মুলাটা জানে না। সো ক্যালকুলেটর দিলে এটা কিন্তু হোপফুলি আনসারটা চলে আসে আর কি, যে cos 15। এটা ক্যালকুলেটার দিলে তোমাকে যে জিনিসটা সাজাবে, যদি ক্যালকুলেটার দেওয়া আর কি, ক্যালকুলেটার দিলে আসবে দেখো √6 প্লাস √2 বাই হলো গিয়ে 4, এই আনসারটা আসবে ক্যালকুলেটারে। বাট আমি বলছিলাম এটা ফর্মুলা দিয়ে তুমি করবা। তাহলে ফর্মুলা কি? দেখো cos 15 কে তুমি চাইলে লিখতে পারো, cos 15 কে চাইলে আমরা লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখানে cos a - b এর সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা, cos a - b। তাহলে cos a - b এর সূত্রটা কি? cos a - b এর সূত্রটা কি? এই সূত্র, তো cos a - b এর সূত্র হইল যে cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos a বলতে আছে 45 cos a cos b প্লাস sin a sin b। ওকে, তাহলে cos 45 ডিগ্রির মান কত? আমরা জানি কি 1/√2। দেন cos 30 ডিগ্রির মান কত? √3/2 প্লাস তোমার এইটার মান কত? সাইন 1/√2 হাফ। তাইলে আলটিমেটলি এইখানে কত আসে? এইখানে আসে হইল 1/√2, এইখানে আসে 2√2 √3 প্লাস 1/2 √2। তার মানে আনসার আসবে √3 প্লাস 1 2 √2। এইটাই হইলো তোমার কাঙ্ক্ষিত আনসার। তো হোপফুলি কাহিনীটা বুঝতে পারছি। এখন আসো আমাদের পাশের সমাধানে। পাশে কি বলছে দেখো, বলছে কি এত পরাবৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত। তাইলে যে কোনো বক্ররেখা বলুক তার স্পর্শকের সমীকরণ করলে আমরা ডিফারেন্সিয়েশন দ্বারা করব। এই বক্ররেখাকে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, তাইলেই পাবা কি তুমি এর ঢালটা পাবা। ঢাল তো একটা ইকুয়েশন পাবা, ওই ইকুয়েশনে এই বিন্দুটা বসিয়ে দিলে ডালের তুমি স্পেসিফিক মান পাবা। দেন তুমি ডাল জানো এবং একটা বিন্দু জানো, সরলরেখার সমীকরণটা ফাইন্ড আউট হয়ে যাবে। তাহলে আমরা দেখি এখানে dy/dx করি, এটাকে dy/dx করলে কত আসবে? আসবে 8x। এখন তুমি এইখানে এক্স এবং ওয়াই এর মান ইনপুট করো, যেহেতু ওয়াই সংবলিত কোনো কিছুই নেই তাহলে এক্স এর মান ইনপুট করো। এক্স এর মান -1 বসাইলে আসবে কত? -8। এইটা পাইলা তুমি ওই যে স্পর্শকের ঢালের ভ্যালু। এখন তুমি ঢাল জানো, ঢালের মান -8 এবং বিন্দু জানো -1 4। তাইলে আমরা লিখতে পারি কি y - y1 m ইন্টু এক্স মাইনাস x1। তাইলে y - 4 - 8 দেন হলো x+1। তার মানে এইটার আনসারটা কি আসবে? আনসারটা আসবে যে তোমার 8x প্লাস ওয়াই প্লাস 4 = 0। শেষ। এইটাই হলো তোমার স্পর্শকের সমীকরণ। আচ্ছা, তারপরে আমাদের পরের যে প্রশ্নটা আছে এইখানে কি বলছে, বলছে কি লিমিট এইটার মান নির্ণয় করো। এইটা ক্যালকুলেটর দিয়ে করলে হবে। এখন তো লিমিটের ম্যাথগুলো ক্যালকুলেটর করার থেকে আমাদের হাতে কলমে করা সব থেকে ইজি। যেহেতু দেখো এখানে তুমি যদি মানটা বসাও তাহলে মানটা অনির্ণয় আসবে। এই ধরনের অনির্ণয় আসলে আমরা এল হসপিটাল ফলো করি, এল হসপিটাল ফলো করি। এল হসপিটাল মানে কি? তুমি লব এবং হরকে ইন্ডিভিজুয়ালি তুমি অন্তরীকরণ করতে থাকবা। কতটুকু পর্যন্ত অন্তরীকরণ করতে থাকবা? আমি ঠিক ততটুকু পর্যন্ত অন্তরীকরণ করতে থাকবো যতটুকু পর্যন্ত না আমি লিমিট অ্যাপ্লাই করতে পারছি। তাইলে চলো আমি যদি এখানে ফার্স্টেই দেখবো, এখানে যদি আমি লিমিট বসে তাইলে ইনফিনিটি আসবে। তার মানে আমি লিমিট বসাতে পারবো না। এইটাকে আমি লো হসপিটাল মানে লব এবং হরকে ইন্ডিভিজুয়ালি অন্তরীকরণ করি। তাইলে উপরে যে আছে এক্স সাইন এক্স, এটাকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে এক্সকে অন্তরীকরণ করলে কত পাইবো আমি 1, আর সাইন এক্সকে অন্তরীকরণ করলে পাবো কত আমি কজ এক্স। তাহলে আমি এখানে ডিরেক্ট বসিয়ে দিচ্ছি, আর এখানে মাইনাস ছিল মাইনাস বসিয়ে দিচ্ছি। আর এক্স কোজ এক্সকে এখানে আসে ইউবির গুণের সূত্র। এখন দেখো এক্স কোজ এক্সকে তুমি যদি করো, এক্সকে রেখে কোজ এক্সকে করলে পাবা কত? মাইনাস সাইন এক্স। তাইলে এখানে আসবে -sin x প্লাস তুমি cos x কে রেখে x কে করলে কত আসবে? 1। তাইলে এখানে হইলো তোমার cos x। শেষ। এখন হোপফুলি এইটার মধ্যে তুমি যদি লিমিট বসাও তাইলে কিন্তু অনির্ণয় আসার কোনো চান্স নাই। তাহলে লিমিট কত দেওয়া আছে? আমাদের লিমিট দেওয়া আছে 0। তাহলে এখানে যদি 0 বসাই তাহলে 1 - cos 0 বাই হইল -0 প্লাস cos 0। তাইলে এইটা করলে কত আসবে? 1 - 1 বাই হইল গে 1। তার মানে আনসার হইল 0। তার মানে এইটার আনসার আসবে 0।
এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমার ক্যালকুলেটর যে সিরিজ আছে এই সিরিজটা দেখতে পারো, বাট লিমিটের ম্যাথগুলো ক্যালকুলেটর করলে অনেক টাইম যাবে। তুমি এই হাতে কলমে তুমি যদি একটু স্মার্ট হও তাহলে এইগুলো হাতে কলমে খুব ইজিলি করা যায় এবং 1 থেকে 1.5 মিনিটের ভিতরেই করা যায়। তারপরে এগেইন এগেইন যে প্রশ্নটা দিছে সেটাও আমাদের অন্তরীকরণ থেকেই দিছে। তো এইখানে কি বলছে দেখো, y ইজ ইকুয়াল 10 ইনভার্স 2√x বাই হইল 1 - x হলে dy/dx সমান হোয়াট, এটা তুমি বের করবা। তো এইখানে যে ফর্মুলাটা দিচ্ছে এটা কার ফর্মুলা, ত্রিকোণমিতির বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলাটা তোমার জানতে হবে বা ধরতে হবে। এইটা যে জিনিসটা দিছে দেখো, আমরা যে জিনিসটা জানি যে 10 ইনভার্স এক্স বাই হইল 1 - x², এই ফর্মের যদি থাকে তাইলে আমরা এটা জানি কি কে 2 10 ইনভার্স x এর সূত্র। তো এইটাকে এখন দেখো, এইখানে যে জিনিসটা এক্স আছে এইখানে হইলো সেটা √x, তার মানে এইটার পরিবর্তে তুমি লিখতে পারো 2 10 ইনভার্স √x। ওকে, শেষ। এখন তোমার y সমান তাইলে তুমি এইটা লিখতে পারো। এখন তোমাকে বলছে dy/dx বের করার জন্য, তাহলে ইজিলি তুমি বের করতে পারো dy/dx। তাহলে dy/dx আমি করি না, তাহলে 2 তো ধ্রুবক বের হয়ে যাবে, dy/dx মানে হইলো 10 ইনভার্স √x। এখন বলো √x 10 ইনভার্স x এর অন্তরজ কি, 10 ইনভার্স x এর অন্তরজ জানি আমি, দেখো d/dx 10 ইনভার্স x, এটার অন্তরজ কি জানি 1/1 + x², 1/1 + x², তাহলে 1/1 + x², x বলতে হে আছে আমাদের √x, তার মানে তার স্কোয়ার করলে কত আসবে x। এখন দেখো যেহেতু এক্স নাই এখানে পিওর এক্স নাই, আমরা এক্স কাকে ধরে নিছি, √x কে ধরে নিছি, এই ধরনের কেস হইলে আমরা অন্তরীকরণের ফর্মুলা অনুযায়ী জানি আবার ওই এক্স কে, যাকে আমি এক্স ধরে নিই তাকে অন্তরীকরণ করতে হয়। তাহলে এইখানে দিব dy/√x, তার মানে √x এর অন্তরজ কত 1/2 √x। তাইলে এইখানে আমি আলটিমেটলি লিখতে পারি কি, দেখো আলটিমেটলি লিখতে পারি 2 × 1/1 + x, দেন হইলো এইটাকে লিখতে পারি 1/2 √x, তাহলে এইটা ক্রস চলে যাবে, তার মানে আমাদের ফাইনাল আনসার হলো 1 + x এইটাই হইলো তোমার কাঙ্ক্ষিত আনসার, dy/dx এর কাঙ্ক্ষিত আনসার হইলো আমাদের এইটা। তো হোপফুলি আমরা এইটা বুঝতে পারছি। তাইলে চলো আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটাতে আমরা মুভ করি। সেখানে কি বলছে সেটাও খুব ইন্টারেস্টিং, যে ইন্টিগ্রেশন অফ 1/(e1)ln x dx এর মান কত। তো আমি তোমাদের বলছিলাম যে অন্তরীকরণ বলো বা যুগজীকরণ বলো এইগুলা নিয়ে খুব বেশি পেইন না খাইতে, 23-24-এর প্রবলেমগুলো যদি দেখে থাকো বা এখন যে 20-21-এর দেখছো, এই যে এই মেটটা যুগজীকরণে এই মেটটা দিছে, এইটা পারে না এমন কোনো বান্দা আমার জানা নেই। কারণ দেখো তুমি ln x এর অন্তরীকরণটা মুখস্থ, সরি যুগজীকরণটা মুখস্থ রাখবা, কারণ এইগুলা বেসিক যে জিনিসটা। তাহলে ln x এর যুগজীকরণটা কি আমরা জানি, ln x এর যুগজ আমরা জানি যে এক্স ln x - x। তাহলে যেহেতু লিমিট দেওয়া আছে তাহলে লিমিট বসিয়ে দাও, লিমিট হইল কি 1/e আর 1, তাহলে ফার্স্টে বসে আমাদের আপার লিমিট, দেন মাইনাস দিয়ে বসে আমাদের লোয়ার লিমিট। তাইলে আমি ফার্স্টে আপার লিমিট বসাই 1/e ln আমার কি 1/e -1/e, তাহলে আপার লিমিট বসাইলাম। এখন আমি মাইনাস দিয়ে লোয়ার লিমিট 1 ln 1 - 1, শেষ। তাহলে এইটা বসাইলাম। এখন তুমি ভ্যালুটা করতে পারো, ইজিলি করতে পারো, করলেই তোমার যেটা আসবে সেটাই হইলো আনসার। ওকে, তো এটা যদি আমরা করি তাইলে আমাদের যে জিনিসটা আসে সেটা আসে হইলো আমাদের এইটার ভ্যালু আসবে -1। আচ্ছা, আর ln 1 সমান হইলো 0, এখানে তো একটা মাইনাস আছে, ln 1 সমান হইলো তোমার 0 - 1, তাহলে আলটিমেটলি আসে কত আমাদের যে -2/e, আর এখানে মাইনাস আছে +1, তার মানে এইটাকে লেখা যায় যে আমাদের -2 হলো গিয়ে +e, এইটা হলো তোমার কাঙ্ক্ষিত আনসার। তো এইটা যদি তুমি এখন ইয়ে দিয়ে করো, ক্যালকুলেটর দিয়ে করো, তাইলে এইটা আসবে তোমার কি একটা ফ্র্যাকশনাল ভ্যালু, ফ্র্যাকশনাল ভ্যালু আসলে তুমি শিওর থাকো তোমার এটা কেটে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখন অনেকেই বলতে পারে পার্শিয়াল মার্কস এ মার্কস, আমার কাছে মনে হয় না ভাই পার্শিয়াল মার্কস কোনো এডমিশন টেস্টে দেয়, কোনো এডমিশন টেস্টে পার্শিয়াল মার্কস থাকে কইরা আমার কাছে মনে হয় না। কি জন্য থাকে কইরা মনে হয় না,
সিম্পল লজিক তুমি তোমার মস্তিষ্কের মধ্যে অ্যাপ্লাই করো। তোমরা পরীক্ষা দিবা এবছর কত, 2216 জন মেবি ক্যান্ডিডেট, বা 2264 সামথিং, এইভাবে ধরো 2200 মাঝে সিলেক্ট করবে কতজন, 180 জন। এখন যে পার্শিয়াল মার্কস দেয়, তাহলে তো তার সিলেক্ট করতে আরো বেশি সমস্যা হয়ে যাবে। সে চাইবে, একজন টিচার এই ক্ষেত্রে চাইবে, যদি আমি থাকতাম তাহলে আমি চাইতাম কতজনকে খুব দ্রুত আমি বাদ দিতে পারি। তো তুমি এইভাবে ফ্যাকশন দিছো, আমি আর দেখমই না তোমারটা বাদ। জিনিসটা এইরকম মেন্টালিটিটা কাজ করা উচিত আমার কাছে মনে হয়, তো এইরকমই কাজ করবে হোপফুলি। এজন্যই এইগুলো তোমাকে চাইছে ফর্মুলা টেস্টের জন্য, বুঝতে পারছি। তারপরে আসি নয়। নয় কি বলছে, এত পরাবৃত্ত এত সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তো এইটা কিভাবে হবে, এইটা ভার্সিটি কোয়ের দেখবা তুমি, যে এই যে যুগজীকরণের ভার্সিটি কোয়ের, তোমার যুগজীকরণের শেষ যে টপিক আছে একটা ক্ষেত্রফল সংক্রান্ত, এখানে শর্টকাট দিয়ে করা যায়। তোমরা এটা শর্টকাট দিয়ে ট্রাই করবা। আর আমি এখানে তোমাদের মূল প্রসেসটা দিয়ে দিই, মূল প্রসেসে করিয়ে দিই, যারা ভুলে গেছে তারা একটু মূল প্রসেসটাও দেখে নিই। আচ্ছা, তো তুমি এইখান থেকে যে জিনিসটা করবা, দেওয়া আছে কি ওয়াই সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার, আর দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল এক্স। তাইলে এইখানে ওয়াই এর ভ্যালুটা এক্স এই সমীকরণে ইনপুট করে তুমি বিন্দুটা ফাইন্ড আউট করবা। তাহলে ওয়াই সমান আমি যদি এক্স বসাই তাইলে আসবে 1 - x² তার মানে আলটিমেটলি লেখা যায় x² + x - 2 সমান 0। তাহলে এইখান থেকে এক্স এর ভ্যালু কত আসে, এইখান থেকে এক্স এর ভ্যালু যদি আমি ফাইন্ড আউট করি, এক্স এর ভ্যালু 5 নং ইকুয়েশন 3, তাহলে দেওয়া আছে 1 - 2, তাহলে এক্স এর মান আসে 1, আর আসে তোমার -2। শেষ। তাহলে তুমি বিন্দুটা পেয়ে গেছো, এখন তুমি জাস্ট ইন্টিগ্রেশন করলে দিলেই তোমার আনসারটা শেষ। আপার লিমিট, লোয়ার লিমিট, আর এইটা হইলো আমাদের y1 - y2 করে। তো আমাদের এখানে দিই আমরা কি y1 - y2 dx। তাইলে 1 - 2, y1 কত দেওয়া আছে 2 - x², আর y2 দেওয়া আছে -x ডিএক্স। তাইলে এইটাকে যদি আমরা করি, তাহলে আলটিমেটলি কি আসবে, এইটাকে যদি করি তাহলে 2 এর যুগজ হইলো আমাদের 2x, দেন এইটার যুগজ আসবে কত x³/3, আর এইটার যুগজ আসবে কত x²/2, দেন বসিয়ে দাও। তাইলে এইটাতে তুমি প্রথমে আপার লিমিট দেন মাইনাস দিয়ে লোয়ার লিমিট যদি বসাও, তাইলে আনসার আসবে কত আমাদের 9/2 বা 4/5। তাইলে আমাদের এইটার ক্ষেত্রফল হবে 9/2 বা 4/4.5। হোপফুলি এটা বুঝতে পারছি। এখন তোমাদের কাজ হলো তোমরা এবার শর্টকাট দিয়ে আনসারটা মিলে কি না। আচ্ছা, এখন দেখি আমাদের পরেরটা। পরেরটাতে হইলো আমাদের 10। 10-এ কি বলছে দেখি, বলা আছে কি x² - y² = 7, এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো ভাই এইটা আমি করিয়ে দিব না, এটা তোমরা নিজেরা করবা। একটু আগে আমি দেখাইছিলাম স্পর্শকের সমীকরণ। তো আমরা জানি কি স্পর্শক এবং অবিলম্ব পরস্পর কি হয়, লম্ব হয়। তাহলে তুমি এইটাকে একবার dy/dx করলে কি পাবা, তুমি পাবা কি স্পর্শকের ডাল। তাহলে অবিলম্বের ডাল কি হবে -1/m। তাহলে তুমি অবিলম্বের ঢাল জানো আর একটা বিন্দু জানো, দেন সমীকরণটা বের করে নিবা। শেষ। 10। 10 আর আমি করাইয়া দিলাম না। 11। 11 হইলো আমাদের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে আসছে। এখন দেখো এইখানে ব্র্যাকেট দিছে, অ্যাকচুয়ালি এটা ব্র্যাকেট হবে না, এটা মডুলাস দেওয়া ছিল। বলছে অসমতার সমাধান করো -1 2, এইটার বলছে কি সমাধান করো। তো যদি আমাদের এইভাবে থাকতো, দেখাই 3x - 1 এইটা থাকতো, তাইলে আমরা অসমতার ফর্মুলা অনুসারে এইটা অ্যাপ্লাই করতে পারতাম, 3x - 1 2 এটা করতে পারতাম। বাট আমাদের এইভাবে দেয়া না, আমাদের দেওয়া এইভাবে। তো এইভাবে দেয়া তাহলে আমরা দুইটা জিনিস কাজ করি, দুইটা জিনিস নিয়ে কাজ করি। কিভাবে, এটা মডুলাস দেওয়া আছে না, তাহলে এটা হয় প্লাস না হয় মাইনাস, হয় প্লাস না হয় মাইনাস। তো এইভাবে থাকলে আমরা ফার্স্টেই যে জিনিসটা করতে পারি, 3x - 1 > 2 বা 3x - 1 < 2। বুঝতে পারছি, 3x - 1 > 2 ধরি একবার, 3x - 1 < 2 আরেকবার। ওকে, তাহলে এইভাবে ধরে এখন, তাহলে আমি যদি ধরি 3x - 1 তাইলে এইটাকে করা যায় 3x 3, দেন হইলো আমাদের x> 1, একটা গেল। আর যদি আমি পরেরটা ধরি, এইটা নিয়ে আমি কাজ করি, তাইলে লেখা যায় 3x, দেন হইলো x 1। তো হোপফুলি আমাদের এইটাও বোঝা গেছে যে 3x - 1 3x এর কাহিনী। তাহলে একবার হবে 1 থেকে বড় আর একবার হবে 1 থেকে ছোট। তাহলে 11 গেল। এখন চলো আমাদের 12।
12 থেকে বলছে জটিল সংখ্যার মডুলাস বের করো। তাইলে এইটাকে তুমি আদর্শ আকারে নিতে হবে, এইটাকে তোমায় কি করতে হবে, আদর্শ আকারে নিতে হবে। এটা ক্যালকুলেটরে করলে কিন্তু তোমার আদর্শ আকার চলে যাবে। তো যারা ক্যালকুলেটর সিরিজ দেখছে তারা তো দেখছে, আমি এটাকে ক্যালকুলেটরেই করে ফেলি। ক্যালকুলেটরে ফার্স্ট অফ অল যে মুডটা, এই মুডটা নিতে হবে কমপ্লেক্সে। তাহলে নেওয়ার পরে আমি ভ্যালুটা বসিয়ে দিই। আই গেল কোথায়, দেন হইল 2 - 2i। তাহলে এটাকে আমি ক্যালকুলেটারে করে এটার আদর্শ যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমি পাইছি -3/5 +4/5i। কারণ বলছে মডুলাস, তার মানে √9/25 +16/25, তার মডুলাস আসবে 1। তাইলে এইটার আনসার শেষ, এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলছি। এখন চলো আমাদের পরেরটা। পরেরটা বলছে কি, এর মান কত হলে x³ + a - 2x² + ax + 2 রাশিটি 2x + 2 রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে নিঃশেষে বিভাজ্য হবে, তাইলে এইখান থেকে তুমি নিঃশেষে বিভাজ্য হওয়ার ক্ষেত্রে যে ইয়েটা দেওয়া আছে, যাকে দ্বারা তুমি ভাগ করলে রাশিটি 2x এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে এইটাকে তুমি 0 ধরে তুমি x এর ভ্যালুটা বের করবা। তাহলে x এর ভ্যালুটা আসবে -1। ওকে, এখন দেখো এক্স এর মান এইখানে বসালে নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে এক্স এর মান এই ফাংশনে বসাইলে এই ফাংশনের মান তোমার কি হতে হবে, মাস্ট বি 0 হতে হবে। অর্থাৎ এফ এক্স সমান, তুমি যদি ধরো এটা এক্স এর ফাংশন, ওকে, তাহলে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে এক্স এর ভ্যালু পাইলাম কত আমি 1। তাহলে এক্স এর মান যদি -1 পাইছি, তাহলে এক্স এর মান যদি আমি -1 বসাই, তাহলে এই ফাংশনের মান 0 হতে হবে। তাহলে -1³ + a - 2 -1² দেন a - 1 দেন 2 সমান 0। তাইলে এইখান থেকে এখন তুমি এক্স এর মানটা বের করতে পারবা, -1 দেন এইটা আসবে a - 2 দেন -a দেন হইল +2 সমান 0। এই হইল আর কি কাহিনী। এখন দেখো এখানে এ ক্যান্সেল আউট হয়ে গেছে। হোপফুলি এই প্রশ্নের মধ্যে কোনো একটা ডাটা মিসিং আছে, কোন একটা, হয় এটা -2 হওয়ার কথা ছিল আর কি। যাই হোক, এই প্রশ্নের মধ্যে ডাটা মিসিং আছে, এর জন্য এখানে এ ক্যান্সেল আউট হয়ে গেছে। বাট প্রসেসটা হইলো এইটাই, যে রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য করবা, এই রাশি থেকে তুমি যে চলক আছে এই চলকের মান ফাইন্ড আউট করবা। এই চলকের মান যে রাশিটা দেয়া আছে এই রাশিতে বা এই সমীকরণে বসালে সমীকরণের মান মাস্ট বি 0 হতে হবে। 0 বসিয়ে তুমি আননোন ভ্যালুটা বের করে নাও। এটা হলো মূল প্রসেস। তাহলে 13-র মূল প্রসেসটা আমরা বুঝতে পারছি। তখন আসলে 14তে কি বলছে, 2x³ -x + 1 = 0 সমীকরণের তিনটি মূল আলফা বিটা গামা হলে আলফা +1/β +1/গামা এর মান কত। তো দেখো এইখানে সব ডাটা দেয়া আছে। এখন তুমি যে জিনিসটা করতে পারো, তুমি আলফা মূলদ্বয়ের সমষ্টি, মূলদ্বয়ের গুণফল, দুইটা করে মূলদ্বয়ের গুণফল দেন দুইটা করে তুমি কি তিনটা মূলের গুণফল নিয়ে তুমি আলফা বিটা খুব স্মুথলি ফর্মুলা টর্মুলা দিয়ে বের করতে পারো। বাট আমি এখানে করব স্মার্টলি, সেটা হলো ক্যালকুলেটরের মাধ্যমে। যেহেতু এটা দ্বিঘাত ফাংশন, তাহলে ক্যালকুলেটরে দিয়ে তুমি এটার মান বের করে ফেলতে পারো। আমার ক্যালকুলেটর সিরিজে কিন্তু এই বহুপদীর মানগুলা বের করার ফর্মুলাটা দেওয়া আছে। তাহলে ক্যালকুলেটরে যাবা, ফার্স্টেই তোমার মুডে ক্লিক করবা। ক্যালকুলেটরের মধ্যে বলে দেই কিভাবে করবা একটু। ক্যালকুলেটর প্রথমেই তুমি মুডে ক্লিক করবা। মুডে ক্লিক করার পর তুমি 5 ক্লিক করলে, আমি কিন্তু ইএস দ্বারা করছি, ইএস 991, এটা প্লাসও সেম। আচ্ছা, দেন 5 ক্লিক করলে ইকুয়েশনের যেটা আসবে, দেন যেহেতু এটা দ্বিঘাত ফাংশন তাইলে এটা দেখবা যে 4 নং ইকুয়েশনে আছে। দেন ক্লিক করবা, 4-এ ক্লিক করলা, করার পর এর মান ইনপুট দিবা। এ বলতে হলো x³ সহগ। তাহলে x³ সহগ কত দেওয়া আছে, আমাদের 2 দেওয়া আছে, আমি 2 দিলাম। দেন ইকুয়ালে দিবা। দেন তোমার বি বলতে হলো x² সহগ, বাট এখানে x² আছে কি নাই, তার মানে বি এর ভ্যালু কত এখানে 0। তার মানে 0 আমি ক্লিক দিলাম, দেন ইকুয়ালে ক্লিক দিলাম। দেন হলো সি বলতে তোমার এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত দেওয়া আছে, যেহেতু মাইনাস দেওয়া আছে তার মানে -1, তাহলে -1 দিলাম। দেন ডি বলতে তোমার হইলো ধ্রুবকের সহগ, এখানে ধ্রুবক দেওয়া আছে +1 দিলাম, +1 দিলাম। দেওয়ার পর ইকুয়ালে ক্লিক করলাম, করলেই তোমার কিন্তু ভ্যালুগুলা চলে আসবে।
ফার্স্ট অফ অল এক্স, এক্স বলতে তাইলে আমি ধরে নিলাম আলফা, আলফার মান দেওয়া আছে -1, দেন এগেইন ইকুয়ালে দিলাম, ইকুয়ালে দিলে এইখানে আসে জটিল, জটিল মান আসে, সেটা হইল ভিটা সমান আসে কত, যে আমাদের 1/2 প্লাস I/2, দেন আমরা সির মান আসবে কত, গামার মান আসবে 1/2 মাইনাস I/2। তাইলে তোমার আলফা বিটা গামা তিনটার মান বের হয়ে গেছে। তিনটার মান যদি বের হয়ে যায় তাইলে আমাদের কাহিনী শেষ। ওকে, তাইলে এখন দেখো আমাদের কি বলছে, আলফা, দেন হইল 1/বিটা, দেন হইল 1/গামা এর মান কত। এগেইন তুমি ক্যালকুলেটার বসাবা, আলফার মান কত দেওয়া আছে আমাদের 1 দেওয়া আছে, দেন বিটার মান দেওয়া আছে, কমপ্লেক্সে দেওয়া আছে 1/2, দেখো 1/2 প্লাস I/2, দেন আমাদের গামার মান দেওয়া আছে 1/2 মাইনাস I/2। এইটাও তুমি যদি ক্যালকুলেটারে বসাও, ক্যালকুলেটার আগে মুটটাকে তুমি নিবা কমপ্লেক্সে, মুটকে কমপ্লেক্সে নেওয়ার পর তুমি বসাও যে আলফা, সরি এখানে আলফার মান দেওয়া আছে তো -1, তাহলে -1 যদি আমি বসাই এখানে, -1 প্লাস 1/, দেখো 0.5 প্লাস I/2, দেন প্লাস 1/0.5 মাইনাস I/2। তাহলে এইটা আমি ক্যালকুলেটর দিয়ে করে এইটার রেজাল্ট আমার চলে আসছে কত, 1। ঠিক আছে, এইটা আমি ক্যালকুলেটর দিয়ে করার ফলে আমার রেজাল্টটা চলে আসছে 1, তার মানে আমরা এই ম্যাথটা ক্যালকুলেটর দিয়ে করতে পারছি, এবং আমার মেবি এটা 1 মিনিটও লাগেনি কিন্তু করতে, একটু স্মার্ট হবা। দেন আসে আমাদের 15, 15তে কি বলছে, এর সহগুণক বের করো, এর সহগুণক। তাহলে কই আছে, হইলো আমাদের এইখানে আছে, তাহলে এইখানে কি, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তাই মানে তোমাকে এখানে ইনডিরেক্টলি বলছে তৃতীয় সারি দ্বিতীয় কলামের সহগুণক বের করো। তাইলে এখন দেখো, তৃতীয় সারি দ্বিতীয় কলাম এই দুইটা সহগুণকের ক্ষেত্রে কিন্তু চিহ্ন লাগে, তাহলে এই দুইটার যোগফল কত, এই দুইটার যোগফল 5, দ্যাটস একটা বেজুড়। বেজুড় যদি হয়, এই ধরনের ভুক্তির যদি যোগফল বেজুড় হয়, তাহলে আমরা জানি সহগুণকের চিহ্ন আসে নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ আসবে বাইরে। তাইলে তুমি এর কলামও বাদ দেও, এর সারিও বাদ দাও, বাদ দিয়ে তুমি নতুন একটা নির্ণায়ক গঠন করো, এইটাই হবে আনসার। তাহলে আগে চিহ্ন হবে মাইনাস, দেন হবে -1, 1, দেন হবে তোমার 0 আর 1, তার মানে এইটাকে তুমি যদি করো তাহলে এইটা আসবে -1, তার মানে আলটিমেটলি আনসার হইল 1, তার মানে 15 আনসার হইল 1। 16, 16 বলছে কি কোন সপ্তভুজের কর্ণগুলো, একটি সপ্তভুজের কতগুলো কর্ণ আছে। তাইলে দেখো, কর্ণ কয়টা বাহু দেওয়া হয়, দুইটা বাহু দিয়ে হয়, মানে দুই, সপ্তভুজের কয়টা বিন্দু থাকে, শীর্ষবিন্দু হলো 7টা, এবং কর্ণ হওয়ার জন্য কয়টা বিন্দুর প্রয়োজন হয়, ন্যূনতম দুইটা বিন্দুর প্রয়োজন হয়, অর্থাৎ দুইটা বিন্দুকে যোগ করলে তুমি একটা কর্ণ পাবা। তাইলে এই ধরনের কেস, এটা কিন্তু বিন্যাস সমাবেশ থেকে আসছে। তাইলে তুমি কতগুলো বাহু পাবা বা কতগুলো দুইটা বিন্দু দিয়ে কতগুলো তুমি রেখা পাবা, সেটা যদি দেখো 7টা শীর্ষবিন্দু আছে তাহলে 7C2, তুমি টোটাল দুইটা বিন্দুর দিয়ে তুমি এতগুলো পাবা। এখন এর মধ্যে কয়টা জানি আমরা, সপ্তভুজের বাহুর সংখ্যা কয়টা, 7টা, তার মানে এইটা তো হইলো তোমার দুইটা বিন্দু, এইভাবে দুইটা বিন্দু কানেক্ট করছো, তার মানে এইখানের মধ্যে তোমার কি বাহুগুলো ইনক্লুডেড আছে, বাহুগুলো ইনক্লুডেড আছে এটার মধ্যে, তাহলে বাহু আছে কয়টা, 7টা, তার মানে 7 বাদ দিয়ে দাও, তাইলে এইটা আনসার হবে কত, 4। তাহলে 16টা আমরা হোপফুলি বুঝতে পারছি, 14। আচ্ছা, এখন আসো 17, 17 থেকে বলছে এই বিস্তৃতিতে সবগুলোর যোগফল কত। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, 1 + x⁴n, এই ধরনের টাইপের বিস্তৃতিতে সবগুলার যোগফলটা হয় 2⁴n। তাইলে 1 + x⁹ তাইলে এটা হবে 2⁹ শেষ আনসার, 2⁹, এটা ক্যালকুলেটর করলে যা আসবে সেটাই হলো আনসার। 17, এখন আসো 18, 18 দেখো তোমাদের 9, 10 থেকে তুলে দিছে, 9, 10-এর যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা তুলে দিছে। সেখানে কি বলছে দেখো, সেখানে আমাদের বলছে যে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ডট 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 প্লাস 25 স্কোয়ারের মান কত। সো এইটা দেওয়া আছে কি তম বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টির ফর্মুলা। তো এটা চাইলে তুমি ফর্মুলা দিয়েও করতে পারো, বাট আমি বলবো এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলো। তোমাকে বলছে মান কত, তাইলে 1 + 9 + 25, এর পরের সংখ্যা কত হবে, নিশ্চিত তোমার 7 হবে, তাহলে 7-এর স্কোয়ার মানে কত 59,
তারপরের সংখ্যা কত হবে, 9 হবে, 9 এর স্কোয়ার মানে হতো তোমার 81। এইভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, বা এটার তুমি ফর্মুলা দেখে নিবা। ফর্মুলাটা লিখে দেই তোমাদের, তাহলে ফর্মুলাটা হবে যে এন সংখ্যক, প্রথম এন সংখ্যক, প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি। এইটার ফর্মুলাটা হইল আমাদের এন ইন্টু 4n² - 1 বাই হইল আমাদের 3, বাই হইল আমাদের 3। তাহলে n ইন্টু 4n² - 1/3। তাইলে n এর মান এখানে এখানে কয়টা পদ আছে এটা বের করতে হবে। তাহলে 1 3, এখানে n হইল তোমার পদ সংখ্যা। তাহলে 1 থেকে 25 পর্যন্ত বিজোড় সংখ্যার কয়টা পদ আছে সেটা ফাইন্ড আউট করে ফেলবা, তাহলে কিন্তু আনসার চলে আসবে। তাহলে 1 3 5 7 9 11 13 15 17 19 21, তারপর হইল 23 25। তার মানে এখানে পদ আছে হইল আমাদের 13টা। এখানে n এর ভ্যালু কত আমাদের 13। তাহলে এখানে n এর মান 13 বসাইলে আনসার কিন্তু শেষ। তাহলে 18 বুঝতে পারছো হোপফুলি। এখন চলো 19। 19টা দেখো, 19টা কিন্তু তুমি এখন ক্যালকুলেটর দিয়ে এটা করতে পারবা না। কি বলছে দেখো, কোসেক 2a প্লাস কোসেক 2b প্লাস কোসেক 2c সমান 0 হলে, এখানে 0 আগে গেছে আর হলে 0 পরে গেছে আর হলে আগে আসছে। 0 হলে তোমার 10a প্লাস 10b প্লাস 10c প্লাস cot a প্লাস cot b প্লাস cot c সমান হোয়াট। তো এইটা দেখো, আমরা ধরে নেই কোসেক 2a সমান আমরা কি লিখতে পারি, কোসেক 2a সমান আমরা কি লিখতে পারি, কোসেক 2a সমান লিখতে পারি আমরা কোসেক কে ভাঙলে আমরা লিখতে পারি সাইন 2a। কোসেক কে বাংলা আমরা লিখতে পারি কি সাইন 2a। এখন সাইন 2a মানে কি, সাইন 2a মানে হইল আমাদের, সাইন 2a মানে হইল 1/2 সাইন এ কজে। ফাইন। এখন 1 এর পরিবর্তে তুমি চাইলে লিখতে পারো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, দেন হইল 2 সাইন এ কজে, সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, দেন লিখতে পারো কি তুমি 2 সাইন এ কজ এ। আচ্ছা, এখন এইটাকে চাইলেই তুমি কি লিখতে পারো দেখো, দুইটা পদে ভাগ করতে পারো কিভাবে, দেখো সাইন স্কোয়ার এ বাই লিখতে পারো কি তুমি সাইন এ কজ এ প্লাস কস স্কোয়ার এ বাই লিখতে পারো কি তুমি সাইন এ কজ এ। আর আমি এই যে টুটা আছে এই টুটাকে এইখানে আমি কমন নিয়ে নিছি আগেই, তাহলে সাইন সাইন কাটা চলে যাবে, তাহলে এখানে আলটিমেটলি থাকে কি হাফ, এখানে থাকবে একটা সাইন বাই কজ, সাইন এ বাই কজ এ সমান কি আমরা জানি 10 এ প্লাস এখানে আসবে কি তোমার কটে, 10 এ আর কটে আসবে। সিমিলারলি কস টু বি কসেক টু সি, সরি কসেক টু বি আর কসেক টু সির ক্ষেত্রেও আসবে হাফ কট বি প্লাস 10b, আর এইখানে আসবে হাফ কট সি প্লাস 10c। ওকে, এখন তোমার কি বলছে, এই তিনটার সমষ্টি দেওয়া আছে কি 0, তাহলে তুমি এখানে বসিয়ে দাও হাফ, দেখো 10a প্লাস কট এ প্লাস হাফ তোমার 10b প্লাস কট ভি, সরি কট ভি, দেন তোমার হাফ 10c প্লাস কট সি ইজিক্যাল 0 দেওয়া আছে। তার মানে এই হাফটাকে ওই সাইডে যদি নিয়ে নেই তাহলে সবগুলাই 0 চলে আসবে। দেন এখানে আলটিমেটলি আমাদের থাকবে কি, আলটিমেটলি দেখো আমাদের থাকে 10a প্লাস কট এ, দেন হইল আমাদের 10b প্লাস কট ভি, দেন হইল আমাদের 10c প্লাস কট সি ইজিক্যাল 0। তো এই হইল আর কি আমাদের কাহিনী, যেটা আমাদের প্রমাণে বলছে কত, এটার মান কত 10a প্লাস 10b প্লাস তোমার 10c প্লাস কট এ প্লাস কট বি প্লাস কট সি এর মান কত, তার মানে এইগুলার মান কত আসবে 0 আসবে। তাহলে আমাদের 19টা বুঝতে পারছি, আমি একটু ডিটেলসেই বলছি। এখন চলো তোমাদের 20। 20 দেহ তুমি চাইলেই কিন্তু এটা অপশন ধরে মানে তুমি ধরে করতে পারবা, কি জন্য ধরে করতে পারবা, কারণ এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, আর তোমার 19-এ কিন্তু কোনো ত্রিভুজ ত্রিভুজ উল্লেখ করে নেই, এর জন্য 19-এ তুমি চাইলেই এ বি এর মান ধরতে পারো না। তাহলে 20 যেহেতু ত্রিভুজ বলছে তাইলে তুমি কোণগুলা ধরে করতে পারবা। তোমাকে বলছে কি এ বি সি ত্রিভুজের 3টি কোণ হলে তোমার এটার মান কত, তাইলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত জানি আমরা 180, ঠিক আছে না। এখন তুমি যে কোনো ভ্যালু ধরো, ধরো তুমি র্যান্ডমলি
এর ভ্যালু আমার ইচ্ছা হইলো আমি ধরলাম 45 ডিগ্রি, বির ভ্যালু ধরলাম আমি 60 ডিগ্রি। তাহলে এর ভ্যালু যদি 45 ডিগ্রি হয় এবং বির ভ্যালু যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের সির ভ্যালু কত আসবে? সির ভ্যালু আসবে আমাদের 75 ডিগ্রি। এখন তুমি এইখানে বসিয়ে দাও, তাইলে কিন্তু আনসার চলে আসবে। তাইলে দেখো, আমি যদি বসাই সাইন, সাইন যেহেতু 45, এখানে কি দেওয়া আছে, সাইন 2 এ দেওয়া আছে না, এখানে সাইন 2 এ দেওয়া আছে না, তাহলে 45 এর লগে 2 গুণ করলে কত আসবে? 90। তাহলে সাইন 90, তারপরে প্লাস দিয়ে দিলাম আমাদের সাইন 2b দেওয়া আছে 60, তারপরে 2b করলে কত আসবে? 120। তাহলে সাইন 120। দেন আমাদের দেওয়া আছে সাইন 2c, তাহলে সাইন 2c 75, 75 এর সাথে দ্বিগুণ করলে কত আসবে? 150। দেন মাইনাস দেওয়া আছে 4 সাইন, সাইন দেওয়া আছে এর মান হইলো 45 ডিগ্রি। দেন হলো সাইন বির মান দেওয়া আছে আমাদের 60। দেন হলো সাইন সির মান দেওয়া আছে আমাদের 75। করলে ক্যালকুলেটর করলে এটার আনসার আসে কত? 0। এটার আনসার আসে 0। এখন তুমি এ বি সি এর মান অন্য যে কোনো কোনো কিছুই নাও, ধরো এর মান তুমি নিলা কত? 30 নিলা, বির মান তুমি নিলা 60 নিলা, সির মান তুমি 90 দিলা, এইটা দিয়েও তুমি টেস্ট করে দেখো তোমার আনসারটা আসবে কত? 0। তো এইটা আর এমনিতে করতে হয় না। এখন এইটা কি জন্য আমি অপশন টেস্ট করে করতে পারছি বা ধরে করতে পারছি, কারণ এখানে একটা কথা বলছে, ত্রিভুজ বলছে। এইটাই হলো মূল কাহিনী। তাইলে আমাদের 20টা গেল। এখন চলো আমরা 21-এ মুখ পড়ি। 21-এ কি বলছে? যে কোট থিটা সমান এক্স যদি হয়, তাহলে কস স্কোয়ার থিটা সমান হোয়াট? তাহলে এটাও তুমি ধরার কিন্তু কোনো ওয়ে নেই। তাহলে এইখান থেকে যেহেতু থিটার ইয়েটা করতে হবে, তাহলে এইখান থেকে দেখো কোট থিটা সমান এক্স দেওয়া আছে, তাহলে থিটা সমান তুমি লিখতে পারো কি? কোট ইনভার্স এক্স। ওকে ফাইন। তাহলে এইখানেও দেওয়া আছে কোট ইনভার্স এক্স। এখন এই কোট ইনভার্স এক্স কে তুমি কজে কনভার্ট করে ফেলো, তাহলে এটা আমরা কি করব? বাহু দ্বারা করব। তাইলে কোট ইনভার্স এক্স এটাই তো থিটা। তাহলে কোট সমান আমরা কি জানি? কোট সমান আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান তোমার দেওয়া আছে এক্স এবং লম্বের মান দেওয়া আছে 1। তাহলে অতিভুজের মান কত দেওয়া আছে? অতিভুজের মান বলতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে। ফাইন, এতটুকু আমরা বুঝতে পারলাম। তাইলে এখন এইখান থেকে আমরা যদি এই থিটার রেসপেক্ট আমরা যদি কজে যাইতে চাই, তাইলে আমরা লিখতে পারি কজ ইনভার্স। কজ ইনভার্স কি লিখতে পারি? কজ সমান আমরা জানি কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান হলো এক্স এবং অতিভুজের মান হলো √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইটা যে কথা, আর কট ইনভার্স এক্স সেম কথা। তাহলে এখন আমি যদি বসিয়ে দেই এইখানে যে কস স্কোয়ার, কস স্কোয়ার কজ ইনভার্স তোমার এক্স বাই হলো √1 প্লাস এক্স স্কোয়ার। তাইলে এই যে কজ এবং এই কজ বাদ চলে যাবে, তার মানে তা হবে কি? এক্স √1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তার মানে আলটিমেটলি আনসার হলো এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। শেষ। তাহলে 21 আমাদের শেষ। এখন চলো আমরা 22। 22-এ কি বলছে? একটি বিন্দু এমনভাবে চলে যে 10 এবং 01 বিন্দু হতে তার দূরত্বের বর্গের অন্তর দেওয়া আছে 2। বিন্দুটি সঞ্চার পথের সমীকরণ কত? তাহলে এক বিন্দুটা আমি ধরে নেই এক্স ওয়াই। এখন বলছে কি 10 বিন্দু থেকে এই এক্স ওয়াই বিন্দুর দূরত্ব কত হবে? 10 থেকে এই এক্স ওয়াই বিন্দুর দূরত্ব, তাহলে এইটা হবে আমাদের কত? √, এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আরেকটা কি বলছে? যে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব কোন বিন্দু থেকে? 01 বিন্দু থেকে দূরত্ব কত হবে? যে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার। কারণ প্রশ্নে কি বলছে? এই যে দূরত্বটা দিছ তাদের বর্গের অন্তর 2। তাইলে এই দূরত্বকে বর্গ করবা, তার মানে আলটিমেটলি এইকে যদি বর্গ করি তাহলে √a² কাটা চলে যাবে। তাহলে তা হবে কি? এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটা পাইলাম প্রথম যে বর্গের। দেন অন্তর মানে হলো বিয়োগফল। দেন এইটাকেও করলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার। এই যে অন্তরটা কত বলছে? 2 বলছে। তা এখন তুমি যদি চাও এইটাকে তুমি সুন্দর একটা আকার ধারণ করতে পারো। এইখানে করলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, দেন ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেন মাইনাস ওয়াই স্কোয়ার। দেন আমরা লিখতে পারি কি? দেন আমরা লিখতে পারি মাইনাসে মাইনাসে 2y প্লাস 1 সমান 2। তাইলে এক্স এক্স বাদ, ওয়াই ওয়াই বাদ, তার মানে আলটিমেটলি তাকে কি আমাদের 2 ও বাদ চলে যায়, এই 2 আর এই 2 বাদ চলে যাবে। তাইলে থাকবো এখানে আমাদের কি? 2y মাইনাস 2x সমান 0, বা এখান থেকে তুমি লিখতে পারো এক্স সমান ওয়াই। তবুও একটু যারা, আমি এখানে দ্রুততার সাথে করছি, এখানে ক্যালকুলেশন কিছুটা মিস্টেক থাকলেও থাকতে পারে, তোমরা একটু নিজেরা একটু দেখে নিবা। যদি মিস্টেক থাকে তাহলে কমেন্টে একটু জানাবা, ঠিক আছে? সো ফর্মুলাটা আমি দেখিয়ে দিয়েছি, মিস্টেক থাকলে তোমরা কারেকশন করে নিবা। আচ্ছা 23।
তেইশে কি বলছে দেখো, সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কত। তার লম্ব দূরত্ব বের করবো, মূল বিন্দু মানে কত, জিরো জিরো বিন্দু থেকে। তাহলে জিরো জিরো বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বার করবো। তাহলে দূরত্ব ডি সমান লিখতে পারি কি, বিন্দুটা বসিয়ে দাও, 0 - 0 + 1 √/(a²+1²). তার মানে আনসার হলো 1। শেষ। 23। এখন আসে 24। 24-এ কি বলছে, এত বিন্দু থেকে এই বৃত্তটির ভিতরে নাকি বাইরে নাকি উপরে অবস্থান করবে ব্যাখ্যা করো। তাইলে একটা বিন্দু, আমি যদি বৃত্তটা আঁকি, ওকে, তাইলে এই হইল গিয়ে এই তোমার কেন্দ্র। এখন এইখান থেকে এইখান হইল কি তোমার ব্যাসার্ধ, এখান থেকে এইখান ব্যাসার্ধ আর। এখন একটা বিন্দু কেন্দ্রের তো স্থানাঙ্ক তো তুমি অবভিয়াসলি জানবা। মানে একটা বিন্দু, ধরো এই বিন্দুটা ভিতরে যদি হয়, তাইলে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব অবভিয়াসলি ব্যাসার্ধ থেকে কি হবে, ছোট হবে। যদি উপরে হয় কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব ব্যাসার্ধের সমান হবে, আর যদি বাইরে হয় তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব ব্যাসার্ধের বেশি হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত আসে, এখানে একটা প্লাস হবে আর কি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, আগে বৃত্তের কেন্দ্রটা ফাইন্ড আউট করি। তাহলে বৃত্তের কেন্দ্র হইল আমাদের -1, -1 - 1 বৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব, এই দুটা বিন্দুর দূরত্ব আমরা ফাইন্ড আউট করে ফেলি। তাহলে দূরত্ব হবে দেখো -1 + 1² দেন হইল -1 - 1²। দ্যাটস মিন এইটা আনসার আসবে কত, 4। আনসার হবে 2। তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হলো 2। এখন এই বৃত্তের ব্যাসার্ধটা বের করে ফেলি। তাহলে ব্যাসার্ধ আমরা জানি কি, √g² + s² - c। তাহলে জির মান -c। তাহলে ব্যাসার্ধর মান কত আসে আমাদের 1, এবং বিন্দুর দূরত্ব কত আসছে আমাদের 2। তাইলে অবভিয়াসলি তোমার কি ব্যাসার্ধ থেকে দূরত্ব বেশি, তাইলে বিন্দুটা কোথায় হবে, বাইরে হবে, বাহিরে। তাহলে অবস্থানটা হবে বাইরে। তাইলে আমাদের 24 ফিনিশড। এখন আসো আমাদের 25। 25-এ বলছে কি, পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাইলে আগে আমাদের পরাবৃত্তের সমীকরণটাকে তুমি সাজাইতে হবে। এখন দেখো এই যে জিনিসগুলা, এইগুলার কিন্তু কোনো শর্টকাট অ্যাপ্লাই করা যায় না। তো এই জিনিসগুলা কি হয়, তোমাদের টাইম খায়। এইগুলাকে বলা হয় টাইম কিলিং যে ম্যাথ। সো এইগুলা তোমার টাইম খাইব। তো এইগুলা পারবা, বাট টাইম খাইব। কারণ তুমি জানো এইটাকে তুমি আদর্শ আকারে নিলে কিন্তু তোমার আনসারটা চলে আসবে। সো এই যে ম্যাথগুলা এইগুলা রাখবা পরে। ফার্স্ট অফ অল তুমি যেগুলা ইজিলি করা যায় এইগুলা সলভ করার পর এই ম্যাথগুলা করবা। তো দেখি এইটা কেমনে করতে পারি। তাহলে দেওয়া আছে y² + 4y - 4x + 6 = 0। এটা দেওয়া আছে। যেহেতু ওয়াই এর উপরে স্কোয়ার, তার মানে আমরা ওয়াই কে ইয়ে করবো। তাইলে দেখো আমরা এই যে আকারটা হবে y² = 4ax। তাহলে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে a0। পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে a0। তাহলে এই আকারে তোমাকে আগে নিতে হবে, এর মান ফাইন্ড আউট করতে হবে, দেন বাকিটা করতে হবে। তাইলে চলো এখন, তাইলে y² দেওয়া আছে, দিলাম। দেন আমাদের 4y দেন এইখানে ধরো 4y কে আমি চাইলেই কিন্তু লিখতে পারি, দেখো 4y কেই চাইলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি আমি সূত্রে ফালানোর জন্য 2 × 2 × y। তাইলে এইখানে আমার যেহেতু সূত্র ফালানোর জন্য 2 আসছে, তার মানে এখানে আমি দিলাম 2²। তাহলে আমি বেশি কিন্তু লিখছি কি, 4², 4 বেশি লিখছি, তার মানে এখানে আমি মাইনাস করে দিলাম। তাহলে এই 4 এবং এই 4 ক্যান্সেল হয়ে গেছে। দেন হইলো আমাদের কত, -6 = 0। তাইলে তোমার এই টার্মটার পরিবর্তে তুমি কি লিখতে পারবে, এই যে টার্মটার পরিবর্তে তুমি লিখতে পারো, দেখো y + 2², এতটুকু লিখতে পারি। আর -4 + 4 মানে হইলো 2, এটাকে ওই সাইডে নিয়ে নিই। তাহলে এইখানে আসবে কি 4x তোমার -2। এখন এইখান থেকে তুমি 4 কমন নাও। 4 কমন নিলে তোমার যে জিনিসটা আসবে, সরি এখানে বা চিহ্ন হবে না, এখানে জাস্ট ইকুয়াল চিহ্ন হবে। যদি 4 কমন নেই, তাইলে এখানে আসবে x - ½ 4 যদি কমন নিই, তাহলে আলটিমেটলি আমাদের দাঁড়াইলো কি, দাঁড়াইলো হইলো y + 2² দেন হইলো 4 × x - ½ শেষ। এখন আমরা জানি কি পরাবৃত্তের যে ইয়েটা উপকেন্দ্রের সমীকরণটা হয় কি, তোমার a আর 0, উপকেন্দ্রের সমীকরণ হবে a0। এখানে a এর ভ্যালু কত, এর ভ্যালু হইলো 1। এ হইলো আমাদের এখানে কত, এই যে এটা, এই এটার ভ্যালু হইলো আমাদের 1। তাইলে এইখানে দেখো a0 অর্থাৎ x - ½/2 = 1।
কারণ এখানে এক্স বলতে এই যে এই টোটালটাকেই তো তুমি ধর, তোমার যদি পরাবৃত্তের স্থানাঙ্ক যদি থাকতো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4ax, তখন তুমি a0 লিখতে পারো তা। এখন এক্স বলতে কে আছে তোমার, এক্স বলতে আছে এক্স মাইনাস হাফ। তাইলে তোমার যে জিনিসটা হবে সেটা হবে দেখো এক্স মাইনাস হাফ সমান হইলো আমাদের 1। তার মানে এক্স সমান তো আইলে কত হবে তোমার 3/2, এবং ওয়াই প্লাস টু সমান হবে 0। দেড়শো আমাদের ওয়াই সমান কত হবে -2। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে আমাদের 3/2 আর -2। শেষ, 3/2 আর -2, এইটাই হইলো আমাদের 25-এর আনসার। চলো 26। 26-এ বলছে কি যে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত অধিবৃত্তের। তাহলে অধিবৃত্তে দেখো এখানে ওয়াই এর আগে কি আছে মাইনাস আছে, তাহলে 2b² বাই a হবে। অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের ফর্মুলা হইলো 2b² বাই a, যদি ওয়াই এর আগে মাইনাস থাকে। তাহলে দেখো 2x² মাইনাস y² ইকুয়াল 6। তাহলে এখানে 6 দ্বারা ভাগ করো 1। তাইলে এইটাকে যদি আমরা লিখি তার মানে এটাকে লেখা যায় কি তো x² বাই 3 মাইনাস y² বাই 6 সমান 1। তার মানে এটাকে লেখা যায় x² √3² মাইনাস y² √6² সমান 1। তাইলে এ বলতে আমাদের কত আছে √3 আছে, আর বি বলতে কত আছে আমাদের √6 আছে। তাহলে 2b²বাই a। এখন যদি আমরা এইটা অ্যাপ্লাই করি তাহলে 2b², বি বলতে আছে √6, তার স্কোয়ার করলে কত আসবে আমাদের 6 আসবে √3। তাহলে এইটাই হলো আনসার, মানে 12√3। শেষ। তাহলে এইটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 12√3। দেন আসি 27। 27-এ কি বলছে, 27টা পারার কথা, 27টা আমি সলভ করিয়ে দিব না, 27টা তোমরা নিজেরা করবা। 28। 28-এ কি বলছে ওয়াই বাই হইলো 1/x যদি হয়, তাইলে y টু দি পাওয়ার মানে এই ওয়াই কে তুমি 25 বার তুমি অন্তরীকরণ করবা। তাইলে এটা হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণের যে কনসেপ্টটা। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণের কনসেপ্টে তুমি যদি দেখো 1/x যদি এই আকারটা থাকে, বা এক্স সমান x ইনভার্স 1 থাকে, এইটাকে থাকে, এবং এইটাকে যদি তুমি n তম ডেরিভেট করো, তাইলে এইটার ফর্মুলা হইলো 1 - n, দেন হইলো n ফ্যাক্টোরিয়াল, দেন হইলো x⁴n+1। এটার পর্যায়ক্রমিকের যে সূত্রটা আছে এই সূত্রটা আমি এখানে বসিয়ে দিলাম। তাইলে এখন এটার আনসার n বলতে কত, তুমি 25 বার করবা। তাহলে 25 বার যদি করো তাইলে হইলো -1⁻25, দেন হইলো 25 ফ্যাক্টোরিয়াল, দেন হইলো x⁴26। তার মানে আলটিমেটলি -1⁻, এখন দেখো মাইনাস আছে আর তার পাওয়ার বিজোড় আছে, তার মানে সিম্বলটা হবে মাইনাস। তার মানে আলটিমেটলি আনসার হবে আমাদের কত -25 ফ্যাক্টোরিয়াল x⁴26। শেষ, এইটাই হলো 28-এর আনসার। এখন চলো আমরা 29-এ যাই। 29-এ কি বলছে, এই ফাংশনের গুরুমান এবং লঘুমান কত। ভাই এই ফাংশনের গুরুমান এবং লঘুমান আমাদের সবার মুখস্থ থাকার কথা। তো আমি দেখিয়ে দিই গুরুমান এবং লঘুমান। এখানে গুরুমানটা ছোট হবে এবং লঘুমানটা বড় হবে। আচ্ছা, গুরুমান এবং লঘুমানের ক্ষেত্রে কি করি আমরা, ফাংশনটাকে একবার অন্তরীকরণ করি। তাহলে এইটাকে অন্তরীকরণ করো। তাহলে এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাইব 1, আর এইখানে পাইব আমি যে -1/x²। এখন গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে 2 বার অন্তরীকরণ করতে হয়, করলা। তাহলে এটাকে করলে কত পাবা তুমি, যে আমাদের -2 বাই x কিউব। তাইলে এইটার সমান আমরা কত ধরি, 0 ধরি। দ্বিতীয়বার সরি দ্বিতীয়বার না, প্রথমবার অন্তরীকরণের রেজাল্টটাকে আমরা কত ধরি, 0 ধরি গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে। তাহলে এইটা সমান তুমি 0 ধরো, 0 ধরো। তাইলে 0 যদি ধরি তাইলে 1/x² সমান তুমি লিখতে পারো 1। তাহলে x সমান তোমার আসবে +-1। এখন এইখানে তুমি আবার +1 বসাও, আবার -1 বসাও। +1 বসাইলে আসবে কত আমাদের 2, যেটা 0 থেকে বড়। x এর মান যদি তুমি পজিটিভ নাও, পজিটিভ নিলে আসবে 2, 0 থেকে বড়। তার মানে x এর মান +1 এর জন্য তোমার কি বিদ্যমান, লঘুমান বিদ্যমান। অর্থাৎ x সমান 1 এর জন্য লঘুমান বিদ্যমান, লঘুমান বিদ্যমান। তাহলে লঘুমান যদি বিদ্যমান থাকে তাহলে আমরা লঘুমানটা বের করে ফেলি। তাহলে x এর মান 1 এর জন্য তো লঘুমান বিদ্যমান, তাহলে এই ফাংশনে 1 বসাও। 1 + 1/1 মানে 2, লঘুমান 2। তাইলে -1 এর জন্য কি থাকবে, গুরুমান থাকবে। তাইলে আমাদের গুরুমানটা হইল কি, যে -1 -1, তার মানে -2। তার মানে লঘুমান হইলো আমাদের +2 এবং গুরুমান হইলো আমাদের -2। এখন শেষ ম্যাথ, তাইলে আমাদের 20-21-এর হায়ার ম্যাথ শেষ, ফিনিশড। এবং তোমাদের 23-24 এবং 20-21 ফুললি তোমাদের কমিটমেন্ট অনুযায়ী আমি ফ্রিতেই দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে 20-21টা শেষ ম্যাথটা, অর্থাৎ
এইটা কই থেকে আসছে? এইটা আসছে আমাদের বাইনারি মানে আইসিটি থেকে। যদিও আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা হোপফুলি ফিজিক্সে দেওয়ার কথা ছিল, ভুল ক্রমে তোমাদের দিয়ে দিছে। বাট ভুল ক্রমে না, তুমি দেওয়া বাদ হায়ার ম্যাথ সেকেন্ড পেপার দশম অধ্যায়ে কিছু কিছু জিনিস আছে এইখানের মধ্যে। আচ্ছা যাই হোক, তাহলে বলছে কি 25.25 ডেসিমেলকে তুমি বাইনারিতে কনভার্ট করো। তাহলে এইখানে একটা আছে পূর্ণ সংখ্যা, একটা আছে ভগ্নাংশ, তাহলে দুইটাকে দুই কেসে নিতে হয়। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে নেই? বাইনারিতে নেই, টু দ্বারা ভাগ করি। তাহলে করলাম, টু দ্বারা ভাগ করলে কত থাকবে? 12 বার যাবে এবং হাতে এক অবশিষ্ট থাকবে। দেন এটাকে 6 বার যাবে, জিরো থাকবে। 3 বার যাইব, জিরো থাকবো। একবার যাইব, এক যাইব। আর তো যাইতো না আমাদের, জিরো। তাইলে এই হইলো তোমার কিতাব 25-এর তোমার বাইনারি ভ্যালু। এইখানে এখন তোমার ডাউন থেকে উপরের দিকে আসবা। তাইলে 25কে তুমি দশমিকে কি লিখতে পারো? দশমিকের 25 বাইনারিতে কি লিখতে পারো? যে 110001 বাইনারি। এখন হইলো আমাদের 0.25, 0.25। এটাকে তুমি দুই দ্বারা গুণ করবা যতক্ষণ পর্যন্ত আনসার না হয় জিরো আসে। তাহলে 0.25কে দুই দ্বারা গুণ করলে কত পাইবো আমি? 0.5। দেন 0.5কে টু দ্বারা গুণ করলে কত পাবো আমি? 0.5কে গুণ করলে আমি টু দ্বারা যদি গুণ করি তাইলে পাইবো আমি ওয়ান। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। একটা নিবা তুমি পূর্ণ সংখ্যা, আরেকটা নিবা কি তুমি ভগ্নাংশে নিবা। তাইলে 0.5, দেখো তোমার 0.25 ইন্টু টু করলে তোমার আসে কত? 0.5। তাহলে এর পূর্ণ সংখ্যার ভ্যালু কত? পূর্ণ সংখ্যার কোনো ভ্যালু আছে না, পূর্ণ সংখ্যার ভ্যালু হলো জিরো। দেন 0.5কে তুমি এ দ্বারা করলে কত আসবে? যে ওয়ান আসবে। তাহলে তার পূর্ণ সংখ্যা কত আমাদের? ওয়ান। দেন তো আর কোনো কিছুই নেই, আর কোনো দশমিক আছে? মানে 1.0, তো আর কোনো দশমিক আছে নাই। তাহলে রেজাল্টটা হবে তোমার 0.25। এটাকে লিখতে পারো তুমি যে 0.01। তার মানে আলটিমেটলি এখন তোমার আনসারটা হইব যে 11001.01। শেষ। এটাই হইল 25.25 ডেসিমেল টু বাইনারি। তো হোপফুলি আমরা এইগুলা বুঝতে পারছি। আশা করি আর কারো কোনো সমস্যা থাকার কথা না। তো হোপফুলি তোমরা যদি নোট টোট করে থাকো তাইলে তো বেটার, আর না করে থাকলেও কোনো কিছু করার নাই। কারণ পরীক্ষা তোমরা দিবা, সাজেশনটুকু আমি দিলাম, ক্লাসটা আমি করাইলাম। আমার জানা হইলো, আমার শিক্ষা হইলো, যদি আর কোনো স্টুডেন্টকে পড়াই তাইলে হয়তো বা এটা কাজে লাগবে। সেটা আমার শিক্ষা হইলো। এখন তোমরা নোট করছো কি না এটা তোমাদের উপরে ডিপেন্ড করে। সো আমি কাউকে ফোর্স টোর্স করবো না। যদি ইচ্ছা হয় নোটটা সাবমিট দেওয়ার, আমাদের গ্রুপে সাবমিট দিবা। পিন কমেন্টের মধ্যে ডিটেলস লেখা আছে কিভাবে সাবমিট দিতে হবে। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।